আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আমি এমডি ইউসুফ শাহেদ, লেকচারার আইসিটি। আজ আমরা আইসিটি সম্পূর্ণ বইয়ের ধারাবাহিক ক্লাসের প্রথম লেকচার থেকে শুরু করতে যাচ্ছি। আজ আমরা শুরু করব প্রথম অধ্যায়ের প্রথম টপিক, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। আমরা এই টপিকটা পূর্ণাঙ্গভাবে জানার পাশাপাশি এই টপিক থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসে, কী ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আসে, কী ধরনের অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, এমনকি কী ধরনের সৃজনশীল প্রশ্ন এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় এসে থাকে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করছি এই ক্লাসটি কমপ্লিট করলে এই টপিক থেকে আসা সকল প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই। তার আগে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও। চলো শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি প্রথম টপিকটা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এটা আমরা লেকচার 1 থেকে শুরু করেছি। ধারাবাহিকভাবে আমরা পূর্ণাঙ্গ এই বইটি কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো আজকে আমরা লেকচার 1 থেকে শুরু করলাম। আমরা প্রথম টপিকটা এখানে দেখতে পাচ্ছি। প্রথম টপিকটা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি। এটা সাধারণত জ্ঞানমূলকে এসে থাকে। তো যদি জ্ঞানমূলকে আসে তাহলে কিভাবে অ্যান্সার দিতে হবে, আর বিশ্বগ্রাম বিষয়বস্তুটা কি সেটা আমরা একটু বুঝে নিই। বিশ্বগ্রাম বলতে আসলে কোনো গ্রামের অস্তিত্ব নেই। বিশ্বগ্রাম হচ্ছে একটা ধারণা, যে ধারণার উপর ভিত্তি করে সম্পূর্ণ পৃথিবীটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হচ্ছে। একটা গ্রামে যে ধরনের সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি, এখন বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে সম্পূর্ণ পৃথিবীর মধ্য থেকে আমরা সেম সুযোগ সুবিধাগুলো পেতে পারি বা পাচ্ছি। এই ধারণাটাকেই বলা হচ্ছে মূলত বিশ্বগ্রাম। তাহলে বিশ্বগ্রাম কি, এই প্রশ্নের অ্যান্সার কি দিতে হবে? অ্যান্সার দিতে হবে সুন্দর এবং স্ট্যান্ডার্ডভাবে, এইভাবে যে বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট বা কানেক্টিভিটি ব্যবহারের মাধ্যমে সমগ্র পৃথিবীকে একটা গ্রামের সাথে তুলনা করাকে বিশ্বগ্রাম বলা হয়। বিশ্বগ্রাম বলে কোনো গ্রামের অস্তিত্ব নেই, সম্পূর্ণ পৃথিবীটাকে বলা হচ্ছে একটি গ্রাম। সেই ক্ষেত্রে ইন্টারনেট অবশ্যই ব্যবহার করতে হবে। তো এটাই হচ্ছে বিশ্বগ্রাম কাকে বলে সেটা আমরা জেনে নিলাম। আরেকবার বলি, ইন্টারনেট বা কানেক্টিভিটি ব্যবহারের মাধ্যমে সমগ্র পৃথিবীকে একটি গ্রামের সাথে তুলনা করাকে বিশ্বগ্রাম বলে। আমরা একটু দেখে নিই বিশ্বগ্রামের ধারণাটা মূলত কি। বিশ্বগ্রাম হলো এমন একটি সামাজিক তথা তথ্য প্রযুক্তি নির্ভর ধারণা, যেখানে পৃথিবীর সকল মানুষ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বা সাহায্যে পরস্পর সংযুক্ত থেকে একটি একক সম্প্রদায়ের মতো বসবাস করছে। একটা এলাকায় একটা সম্প্রদায় বসবাস করে, সেখানে সবাই সবার সাথে খুব সহজে কমিউনিকেশন করতে পারে, সবার ভাব বিনিময় করতে পারে, কারো কোনো পণ্য ক্রয় বিক্রয় প্রয়োজন হলে সেটা খুব সহজে করতে পারে, চিকিৎসার দরকার হলে খুব সহজে ওই কমিউনিটির মধ্যে যে ক্লিনিক বা স্বাস্থ্যসেবা আছে সেখান থেকে সহজে নিতে পারে। ঠিক একইভাবে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমগ্র পৃথিবীর মধ্য থেকে এই সুবিধাগুলোও নেওয়া যেতে পারে। সেই ধারণাটাকেই বলা হচ্ছে বিশ্বগ্রাম। সংজ্ঞাটা কি হতে পারে? ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে দূরত্ব কমিয়ে এনে গোটা বিশ্বকে একটি গ্রামে রূপান্তর করার প্রক্রিয়াই হলো বিশ্বগ্রাম। একই কথা, বারবার একই কথা বলছি। তাহলে বিশ্বগ্রাম কি? ইন্টারনেট বা কানেক্টিভিটি ব্যবহারের মাধ্যমে সমগ্র পৃথিবীটাকে একটা গ্রামের সাথে তুলনা করাকে বিশ্বগ্রাম বলে। তো আমরা জানলাম বিশ্বগ্রাম কাকে বলে। আমরা পরবর্তী স্লাইডটা দেখব, সেখানে কি আছে দেখেন। বিশ্বগ্রামের ইতিহাস ও গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্বগ্রামের জনক কানাডিয়ান দার্শনিক ও সমাজবিজ্ঞানী মার্শাল ম্যাকলুহান। এই প্রশ্নটা এমসিকিউতে আসে যে বিশ্বগ্রামের জনককে। নট অনলি একটা প্রশ্ন, এখান থেকে কয়েকটা প্রশ্ন আছে, আমরা একটু সেটা দেখে নিই। 1 নম্বর, বিশ্বগ্রামের জনককে? বিশ্বগ্রামের জনক হচ্ছে মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান কোন দেশের নাগরিক ছিলেন? তিনি কানাডার নাগরিক ছিলেন। মার্শাল ম্যাকলুহান কে ছিলেন? মার্শাল ম্যাকলুহান ছিলেন একজন দার্শনিক। তাহলে আমি অলরেডি 3টি এমসিকিউ এই একটা লাইন থেকে বললাম। নাম্বার 1 হচ্ছে বিশ্বগ্রামের জনককে মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান কোন দেশের নাগরিক ছিলেন? মার্শাল ম্যাকলুহান কানাডিয়ান নাগরিক ছিলেন। মার্শাল ম্যাকলুহান কে ছিলেন? তিনি একজন দার্শনিক ও সমাজবিজ্ঞানী ছিলেন। সেই সাথে মনে রাখতে হবে যে 1911 সালের 21 জুলাই মার্শাল ম্যাকলুহান জন্মগ্রহণ করেন এবং 1980 সালের 31 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
জাস্ট সাথে আমি অ্যাড করে দিলাম আরও দুটো টপিক। তাহলে মার্শাল ম্যাকলুহান 1911 সালে 21শে জুলাই কানাডায় জন্মগ্রহণ করেন। 1980 সালের 31 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি পেশায় একজন দার্শনিক ছিলেন। তিনিই মূলত বিশ্বগ্রামের ধারণা দিয়েছিলেন। মার্শাল ম্যাকলুহানের দুটি বিখ্যাত বই রয়েছে। বই দুটির নাম হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, যেটা 1962 সালে প্রকাশিত হয়, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, যেটা 1964 সালে প্রকাশিত হয়। এই দুইটা বইয়ের মধ্যেই তিনি গ্লোবাল ভিলেজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, তাই তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। দেখেন, বিশ্বগ্রামের মেরুদণ্ড নিরাপদ ও দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট বা কানেক্টিভিটি। তাহলে মনে রাখতে হবে বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে ইন্টারনেট বা কানেক্টিভিটি। তাহলে বিশ্বগ্রামের মেরুদণ্ড কি? ইন্টারনেট বা কানেক্টিভিটি। তাহলে আমরা জানলাম যে বিশ্বগ্রামের জনক হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তার লেখা দুটি বহুল পরিচিত বই হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, যেটা 1962 সালে প্রকাশিত হয়, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া 1964 সালে প্রকাশিত হয়। এবং এই দুইটি বইয়ের মধ্যে তিনি গ্লোবাল ভিলেজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এ কারণেই মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়। আচ্ছা, বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে ইন্টারনেট বা কানেক্টিভিটি। মনে রাখতে হবে যে ইন্টারনেট বা কানেক্টিভিটি না থাকলে সেখানে বিশ্বগ্রাম বাস্তবায়ন করা পসিবল না। তাই ইন্টারনেট বা কানেক্টিভিটিকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বা ব্যাকবোন বলা হয়। তাহলে আমরা পরবর্তী স্লাইডটা দেখি, সেখানে আমরা আরও বেশ কিছু তথ্য পাবো। এবার আমরা দেখব যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় উপাদানগুলা কি কি আছে। বিশ্বগ্রাম তৈরি করতে যে উপাদানগুলো অবশ্যই দরকার, সেই উপাদানগুলো হচ্ছে কয়টি? সেই উপাদানগুলো হচ্ছে 5টি। এটাও এমসিকিউতে এসে থাকে। সেই উপাদানগুলো কি কি? 1 নম্বর হচ্ছে হার্ডওয়্যার, 2 নম্বর হচ্ছে সফটওয়্যার, 3 নম্বরে কানেক্টিভিটি, 4 নম্বরে ডেটা, 5 নম্বর হচ্ছে সক্ষমতা বা ব্যবহারের দক্ষতা। তো এগুলা কি আমরা একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। হার্ডওয়্যার কি? যে সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ হাত দ্বারা স্পর্শ করা যায়, চোখে দেখা যায়, স্থান দখল করে, এমন যন্ত্র বা যন্ত্রাংশকে বলা হয় হার্ডওয়্যার। এই সেন্সে আমাদের কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরা, এই সকল ডিভাইসই হচ্ছে হার্ডওয়্যার। এইগুলা ছাড়া কখনো সফটওয়্যার ব্যবহার করা যায় না। তাই হার্ডওয়্যার একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপর আসে হচ্ছে সফটওয়্যার। দেখেন, এই সফটওয়্যারকে বলা হয় হার্ডওয়্যারের প্রাণশক্তি। হার্ডওয়্যারের প্রাণশক্তি কি বলা হয়? হার্ডওয়্যারের প্রাণশক্তি। এটা একটা এমসিকিউতে আসে, মনে রাখতে হবে যে সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারের প্রাণশক্তি, মনে রাখতে হবে। এই সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার মূল্যহীন, হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার মূল্যহীন। অর্থাৎ এই হার্ডওয়্যারকে সচল রাখার জন্য বা চালু রাখতে বা ব্যবহার করতে সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারগুলো কি কি? সফটওয়্যার হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটা স্মার্টফোন বা একটা কম্পিউটার যখন আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি, ওখানে যে সফটওয়্যারগুলো ডিফল্ট অবস্থায় সেট আপ করা থাকে, যা রিমুভ করা যায় না, সেই সফটওয়্যারগুলোকে বলা হয় হচ্ছে ওএস বা অপারেটিং সফটওয়্যার, মনে রাখতে হবে। আর প্লে স্টোর থেকে আমরা যে অ্যাপগুলো ডাউনলোড করি, এই অ্যাপের পূর্ণরূপ হচ্ছে অ্যাপ্লিকেশন বা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী সফটওয়্যার যেগুলো, সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সফটওয়্যার কয় প্রকার? 2 প্রকার, একটা অপারেটিং সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার কয় প্রকার? 2 প্রকার, অপারেটিং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপর হচ্ছে কানেক্টিভিটি বা ইন্টারনেট। বিশ্বগ্রামের মেরুদণ্ড বা ইন্টারনেট সংযোগকেই বলা হচ্ছে কানেক্টিভিটি। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ইন্টারনেট কি, অনেকেই আনসার দিতে পারবেন না, কিন্তু সবাই কম বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাই না? তো ইন্টারনেট হচ্ছে সমগ্র পৃথিবীব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে ইন্টারনেট বলে। কি বলেছি? সমগ্র পৃথিবীব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে ইন্টারনেট বলা হয়। 1969 সালে ভিনটন, মনে রাখতে হবে, ভিনটন গ্রে কার্ফ ইন্টারনেট আবিষ্কার করেন। ইন্টারনেটের অনেক ইতিহাস আছে, আমরা সংক্ষিপ্ত করে এটাই জানি। তাহলে কানেক্টিভিটি কি? কানেক্টিভিটি হচ্ছে এক কথা ইন্টারনেট। ইন্টারনেট কাকে বলে? সমগ্র পৃথিবীব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে বলা হয় ইন্টারনেট। 1969 সালে ভিনটন গ্রে কার্ফ ইন্টারনেট আবিষ্কার করেছেন। তিনি একজন আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। মনে রাখবেন, 1969 সালে যখন ইন্টারনেট আবিষ্কার করা হয়, তখন ইন্টারনেটের নাম ছিল আরপানেট। তখন ইন্টারনেটের নাম ছিল আরপানেট, ARPANET, আরপানেট, মনে রাখতে হবে। ইন্টারনেট যখন 1969 সালে আবিষ্কার করেন হচ্ছে ভিনটন গ্রে কার্ফ, তিনি আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। তখন ইন্টারনেটের নাম ইন্টারনেট ছিল না, তখন ইন্টারনেটের নাম ছিল হচ্ছে আরপানেট। 1980 সালে, মনে রাখবেন, 1980
সালে 1980 সালে এই আরপানেটের নতুন নামকরণ করা হয় ইন্টারনেট। তাহলে আমরা এখান থেকে কিছু বিষয় মনে রাখবো যে 1969 সালে ভিন্টন গ্রে কার্ভ ইন্টারনেট আবিষ্কার করেছেন, তখন ইন্টারনেটের নাম ছিল হচ্ছে আরপানেট। আর 1980 সালে এই আরপানেটের নতুন নামকরণ করে নাম দেওয়া হয় ইন্টারনেট। আর এই ইন্টারনেটের পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অথবা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারনেট একটা সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অথবা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ডেটা বা উপাত্ত। ডেটা কি, উপাত্ত কি? এই যে আমি কথা বলছি, এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে এক একটা ডেটা। এই আর সবগুলা কথা একসাথে আপনি একটা তথ্য পাচ্ছেন, সেটা হচ্ছে ইনফরমেশন বা তথ্য। যেমন একটা উদাহরণ দিই, আমি প্রতিদিন কলেজে যাই। এই যে আমি প্রতিদিন কলেজে যাই, এটা দ্বারা আপনি বুঝলেন যে আমি প্রতিদিন কলেজে যাচ্ছি। এই পূর্ণাঙ্গটা হচ্ছে একটা ইনফরমেশন বা তথ্য, একটা সেন্টেন্স হচ্ছে একটা তথ্য। এই তথ্য হতে যে কয়টা ওয়ার্ড আমি ব্যবহার করেছি, আমি প্রতিদিন কলেজে যাই, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা ডেটা। তাহলে মনে রাখতে হবে, ডেটা হচ্ছে বিশৃঙ্খল থাকে, অগোছালো থাকে, তাকে সুন্দর করে সাজালে সেটা হয়ে যায় ইনফরমেশন বা তথ্য। মনে রাখতে হবে, ডেটা হচ্ছে ছোট উপাদান, ছোট ছোট বিষয়, আর ইনফরমেশন হচ্ছে একটা পূর্ণাঙ্গ তথ্য যা দ্বারা আমরা কিছু বুঝি বা জানতে পারি। তাহলে ডেটা বা উপাত্ত কি? দেখেন, কম্পিউটার, মোবাইল ফোন বা এই ধরনের ডিভাইস আসলে কি কাজটা করে? সে একটাই কাজ করে, সেটা হচ্ছে ডেটা প্রসেসিং করে। কি করে? ডেটা প্রসেসিং করে। আমরা কম্পিউটারকে টাইপিং করে বিভিন্ন ধরনের বর্ণ দেই, ও সেগুলোকে একটার পর একটা সাজায় একটা শব্দ বানায়, এবং সেই শব্দগুলোকে একটার পর একটা সাজায় একটা সেন্টেন্স বানায়, মানে একটা তথ্য বানায়। আমরা কম্পিউটারকে কি দেই? ডেটা দেই। কম্পিউটার আমাদেরকে ইনফরমেশন দেয়। কম্পিউটার ডেটা থেকে ইনফরমেশন কেমনে তৈরি করে? প্রসেসিং করে। ডেটাগুলোকে ক্রমান্বয়ে সাজায়ে সে একটা পূর্ণাঙ্গ তথ্য বানায় এবং সেটা আমাদেরকে দেয়। জাস্ট একটা কম্পিউটার বা একটা মোবাইল ফোন একটাই কাজ করে, সেটা হচ্ছে ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিং মনে রাখবেন। ওকে, এই ডেটা আবার 4 ধরনের। ডেটা কয় ধরনের? ডেটা হচ্ছে 4 ধরনের। আমরা একটু মুছে দিই। ডেটা হচ্ছে 4 ধরনের। এই ডেটা 4 ধরনের। একটা হচ্ছে টেক্সট, অডিও, ভিডিও, আর একটা হচ্ছে ইমেজ। তাহলে ডেটা কয় ধরনের? 4 ধরনের। দুনিয়ার ইন্টারনেট জগতে এই 4 ধরনের ডেটার বাইরে আর কিছু নেই। আপনি ইন্টারনেট থেকে দেখেছেন, দারাজ থেকে একটা 3 পিস কিনতেছেন, এমন না যে দারাজের ভিতরে 3 পিস দেওয়া আছে, আপনি টান দিয়ে একটা 3 পিস ডাউনলোড করে ফেলতেছেন। আপনি কিভাবে 3 পিস কিনতেছেন? সেখানে একটা ছবি দেওয়া আছে, 3 পিসের একটা ছবি, ইমেজ দেওয়া আছে। ওকে ফাইন, একটা ইমেজ দেওয়া আছে, এটা আপনি দেখলেন, কালারটা পছন্দ হলো। সেখানে এই সম্পর্কে 3 পিসটা সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া আছে, দাম দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, সেগুলোকে টেক্সট বলা হয়। এখন একজন মহিলা, একজন মহিলা এই 3 পিসটা পরে সুন্দর একটা চক্কর মারলো, যেটাকে একটা ভিডিও বলা হয়, এবং সাথে সে কোনো একটা কিছু বলল যে দেখেন কত সুন্দর একটা 3 পিস, হ্যাঁ, এরকম একটা কথা বললো। তাহলে এই যে চলমান যে একটা মহিলার একটা রিভিউ বা একটা ভিডিও সেখানে দেওয়া আছে, সাথে সে একটু কথাও বললো, হয়তো একটু ব্যাকগ্রাউন্ডে মিউজিকও বাজতেছে, তাহলে সব ধরনের চলমান চিত্রকে বলা হয় ভিডিও, সব ধরনের সাউন্ডকে বলা হয় অডিও। কেউ যে দেখা যাচ্ছে যে বাইরে কুত্তা ডাকতেছে, একজন রেকর্ডিং করে ছেড়ে দিল ইউটিউবে, ওই যে কুত্তা ডাকে সাউন্ডটা, এটাও কিন্তু একটা অডিও। আবার কেউ ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে বা বাজাচ্ছে, সেটাও একটা অডিও। আপনি কথা বলতেছেন, গান গাইতেছেন, হাসতেছেন, কাঁদতেছেন, যা মন চায় তাই করতেছেন, সব ধরনের সাউন্ডই হচ্ছে অডিও। আর চলমান চিত্র, যে সমস্ত চিত্র স্থির, যেমন ইমেজ, 3 পিসের ছবিটা স্টিল হয়ে পড়ে আছে, নড়েও না চড়েও না, তাই না? এগুলো হচ্ছে ইমেজ বা ফটো। আর যদি কোনো ছবি চলমান নড়াচড়া করে, অ্যানিমেশন হয়, কথা বলে, যে আমি কথা বলতেছি, নড়াচড়া করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভিডিও। এই 4 ধরনের ডেটা সারা দুনিয়ার ইন্টারনেট জগৎ কাঁপাচ্ছে। এই ডেটা সম্পর্কে যার যত ভালো ধারণা আছে, সে ইন্টারনেট জগৎ সম্পর্কে তত ভালো জ্ঞান রাখে। এই 4 ধরনের ডেটাকে একসাথে বলা হয় ডিজিটাল কন্টেন্ট। CONTENT। দেখেন, এই 4 ধরনের ডেটাকে বলে ডিজিটাল কন্টেন্ট। এবার আপনারা দেখবেন যে ফেসবুকে অনেকের নাম লেখা থাকে, সে কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর। তার মানে কি? সেই 4 ধরনের ডেটাকে কম্বিনেশন করে একটা কিছু তৈরি করে, এই জন্য তাকে বলা হয় কন্টেন্ট
ক্রিয়েটর, সে কন্টেন্ট ক্রিয়েট করে। তাহলে এই 4 ধরনের ডেটাকে কি বলে? ডিজিটাল কন্টেন্ট। এই 4 ধরনের ডেটা যদি কেউ তৈরি করে বা কম্বিনেশন করে কোনো কিছু বানায়, তাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি নিজেও এই টেক্সট, অডিও, ভিডিও, ইমেজের সমন্বয়ে কোনো ডকুমেন্ট তৈরি করেন, আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, দেন হচ্ছে সক্ষমতা। দেখেন, বিশ্বগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, কানেক্টিভিটি আছে, ডেটা আছে, কিন্তু মানুষ ব্যবহার করতে পারে না, তাহলে সেখানে বিশ্বগ্রাম বাস্তবায়ন করা পসিবল না। তাহলে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, ইন্টারনেটের পাশাপাশি মানুষের ব্যবহারিক সক্ষমতাও থাকতে হবে। এটাও কিন্তু বিশ্বগ্রাম বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আমরা একটু সামনের দিকে দেখব। এই যে এখানে লেখাই আছে যে এই 5টি উপাদানের যে কোনো একটির অনুপস্থিতিতে সেখানে বিশ্বগ্রাম সেবা পাওয়া সম্ভব নয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। পরবর্তীতে আমরা দেখব বিশ্বগ্রাম বাস্তবায়নের বা প্রয়োগের ক্ষেত্রসমূহ, মানে কোন কোন ক্ষেত্রে বিশ্বগ্রাম ব্যবহার করা হচ্ছে আর আমরা বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছি। বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে আমরা সবথেকে বেশি সুবিধা পাচ্ছি যোগাযোগে আমরা কি ধরনের সুবিধা পাচ্ছি? দেখেন, এক সময় মানুষ চিঠির মাধ্যমে যোগাযোগ করতো, সেক্ষেত্রে 3 থেকে 7 দিন পর্যন্ত সময় লেগে যেত একজন আরেকজনের সাথে যোগাযোগ করার জন্য। আর এখন সেকেন্ডের মধ্যে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা কাউকে সরাসরি কল দিয়ে আমরা মুহূর্তের মধ্যে তার সাথে যোগাযোগ করতে পারতেছি। ফলে আগের দুনিয়া থেকে আজকের দুনিয়া কতটা অ্যাডভান্স হয়েছে, এবং সেটা সম্ভব হয়েছে কিসের জন্য? বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য। যেমন এই যে ইমেইল, ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুহূর্তেই আমরা তথ্য আদান প্রদান করতে পারতেছি, একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারতেছি, এবং এটা অনেক অংশে সহজ হয়েছে আগের তুলনায়। এই জন্য বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। এবার আসেন, ইমেইল জিনিসটা কি? ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল, অর্থাৎ একটা ডিজিটাল চিঠি। আপনি চিঠিটা সরাসরি হাতে না পাঠায় যদি কোনো ডিভাইসের মাধ্যমে পাঠান, সেটার নামই হচ্ছে ইমেইল। তাহলে ইমেইল কি? ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইল কে আবিষ্কার করেছে? ইমেইল আবিষ্কার করেছে হচ্ছে মাইকেল হার্ট। নাম কি? মাইকেল হার্ট। মাইকেল হার্ট। ইমেইলের জনককে মাইকেল হার্ট। ইমেইল নিয়ে অনেক বিষয় আছে, আমরা অত ডিপে যাব না। তারপর ভিডিও কনফারেন্সিং কি, টেলিকনফারেন্সিং কি? এখানে ভিডিও কনফারেন্সিং দেওয়া আছে, আর একটা নাম হচ্ছে টেলিকনফারেন্সিং। দেখেন, টেলি শব্দের অর্থ হচ্ছে দূরে, আর কনফারেন্সিং অর্থ হচ্ছে সভা সমাবেশ করা। তাহলে টেলিকনফারেন্সিং হচ্ছে বিভিন্ন প্রান্তে অবস্থিত একাধিক ব্যক্তিবর্গ মোবাইল বা টেলিফোনের মাধ্যমে যদি সভা সমাবেশ পরিচালনা করে, তাকে টেলিকনফারেন্সিং বলে। আবার বলছি, বিভিন্ন ভৌগোলিক প্রান্তে অবস্থিত একাধিক ব্যক্তিবর্গের মধ্যে মোবাইল বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যদি সভা সমাবেশ বা কথোপকথন করা হয়, তাকেই টেলিকনফারেন্সিং বলে। 1975 সালে মরি টার্ফ, নাম কি? মরি টার্ফ টেলিকনফারেন্সিং আবিষ্কার করেছেন। এই বিষয়গুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, সুতরাং খুবই কেয়ারফুলিভাবে এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, ক্লাসগুলো করতে হবে। তাহলে আমরা জানলাম যে টেলিকনফারেন্সিং কি? দূরবর্তী স্থানে অবস্থিত একাধিক ব্যক্তিবর্গ মোবাইল বা টেলিফোনের মাধ্যমে সভা সমাবেশ পরিচালনা করলে তাকে টেলিকনফারেন্স বলা হয়। এই 1975 সালে মরি টার্ফ টেলিকনফারেন্সিং আবিষ্কার করেছেন। তাহলে ভিডিও কনফারেন্সিং কি? ভিডিও কনফারেন্সিং এক ধরনের টেলিকনফারেন্স। তো এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে অবস্থানরত ব্যক্তিবর্গ অডিও কলের পাশাপাশি তারা সচিত্র ভিডিও দেখতে পারে। যেমন হোয়াটসঅ্যাপে যদি আপনি একটা গ্রুপ খুলেন 10 জন 20 জনকে নিয়ে, এবং ওই গ্রুপে যদি আপনি একটা ভিডিও কল দেন, তাহলে আপনি অনেকের সাথে সরাসরি কথা বলতে পারতেছেন। দ্যাট মিনস হচ্ছে ভিডিও কনফারেন্স। যদি ভিডিও কল না দিয়ে অডিও কল দেন, তাহলে সেটা হবে একটি টেলিকনফারেন্স। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে কর্মসংস্থান। বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে কর্মসংস্থানে অনেক সুযোগ হয়েছে। এখন প্রতিটা অফিস আদালতে কম্পিউটার ব্যবহার করা হয়, আর এই কম্পিউটারগুলো পরিচালনা রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন। বিভিন্ন ট্রেনিং সেন্টারের মাধ্যমে মানুষের কর্মসংস্থান হচ্ছে। তাছাড়া বাংলাদেশে প্রায় 7 লক্ষেরও অধিক ফ্রিল্যান্সার রয়েছে, যারা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করছে। তাদেরকে কি বলা হয়? ফ্রিল্যান্সার। তাহলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি সেটা সম্পর্কে যদি বলতে হয়, আমি নিজেও একজন ফ্রিল্যান্সার। আমি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে কাজ করি, অসংখ্য কাজ করেছি, অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে শুরু করে যে কোনো ধরনের। খুবই সহজ কিন্তু। যাই হোক,
ফ্রিল্যান্সিং জিনিসটা কি? ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের কাজ করে দিয়ে অর্থ উপার্জন করাকে বলা হয় ফ্রিল্যান্সিং। যে ব্যক্তি এই কাজগুলো করে তাকে বলা হয় ফ্রিল্যান্সার, মুক্ত পেশাজীবী। তার 8টা 5টা ডিউটির কোনো দরকার নাই, তার যখন মন চায় ভালো লাগে তখনই কাজ করতে পারে। ফ্রিল্যান্সিংয়ের অনেক সেক্টর রয়েছে। কেউ যদি ফ্রিল্যান্সিং শেখার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ সহযোগিতা এবং চেষ্টা করব আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার, যেটা আসলে সহজে ফ্রিতে পাওয়া যায় না। সবাই ফ্রিল্যান্সিং করে ঠিকই, কিন্তু প্রপার গাইডলাইন কেউ দিতে চায় না, আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। ওকে, দেন কর্মসংস্থান আমরা জানলাম। তারপর হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট উন্নতি হয়েছে। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনলাইনে ক্লাস করতে পারি, যেমনটি আপনারা এখন ক্লাস করছেন। আবার ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি, পরীক্ষা দিতে পারি, সারা দেশের বা সারা বিশ্বের স্টুডেন্টের সাথে একটা কম্পিটিশন করতে পারি। এরকম অনেক অনেক সুবিধা রয়েছে। তার মধ্যে একটা সুবিধা হচ্ছে ই লার্নিং। ই লার্নিং কাকে বলে? ইলেকট্রনিক লার্নিং। ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে শিক্ষা গ্রহণ করাকে বলা হয় ই লার্নিং। এই যে যেমন আমি এখনও অনলাইনে পড়াচ্ছি, আপনি সেই জিনিসটা মোবাইলে দেখতেছেন, এটা একটা ই লার্নিং। ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, তারপরে আমরা চলে যাব পরবর্তী ইয়েতে। এই টপিকটা একটু বড় এই অধ্যায়ের। ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বগ্রাম যথেষ্ট অবদান রেখেছে। ই কমার্স যেমন দারাজ, এখারাই.com, বিক্রয়.com, আলিবাবা.com, এরকম অনেক যে ইগুলো আছে, ই কমার্স সাইটগুলো আছে, এগুলো ব্যবসার একটা যথেষ্ট খুবই আপগ্রেড করেছে। এর পাশাপাশি বর্তমানে ল্যান্ডিং পেজ, যেটা একটা পেজ থাকে সাধারণত, এটা করেও অনেক মানুষ স্বাবলম্বী হয়ে গেছে। আপনারা চাইলে এটাও সম্পর্কে শিখতে পারবেন, আমাকে নক দিবেন। ঠিক আছে। ই কমার্স কি? ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে বলা হয় ই কমার্স। কয়েকটি ই কমার্সের উদাহরণ কি? দারাজ, এখারাই.com, বিক্রয়.com, আলিবাবা.com, অ্যামাজন.com ইত্যাদি। বিনোদন। বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে বিনোদনের ক্ষেত্রেও অনেক উন্নয়ন হয়েছে। ভিডিও গেমস, আমরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্টুন দেখতে পারি, রিলস দেখতে পারি, আমাদের মোটামুটি বিনোদন হয় আর কি। চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রাম বাস্তবায়নের ফলে যথেষ্ট উন্নয়ন হয়েছে বা অবদান হয়েছে। এর মধ্যে এক ধরনের চিকিৎসা আছে, সেই চিকিৎসাটার নাম হচ্ছে টেলিমেডিসিন। এখন আপনারা বলতে পারেন যে টেলিমেডিসিন কি? টেলি মানে দূরে, মেডিসিন মানে চিকিৎসা সেবা। তাহলে দূরবর্তী স্থানে যদি কোনো রোগী থাকে, মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে তাকে চিকিৎসা সেবা দেওয়াকে বলা হয় টেলিমেডিসিন। ধরেন আপনি গ্রামে গেছেন, গ্রামে আপনার কোনো দাদি খুব অসুস্থ, জ্বর হয়েছে বা কিছু একটা হয়েছে, ঢাকায় আপনার কোনো ভাই আছে, সে বড় একজন ডাক্তার, তো ওখান থেকে ভিডিও কল দিয়ে দাদির যে প্রবলেমগুলো সেগুলো আপনি ডাক্তারকে বললেন। ডাক্তার তখন তাকে কিছু পরামর্শ দিল, সেই সাথে কিছু প্রেসক্রিপশন দিল যে এই ওষুধগুলো খান, এই কাজগুলো করেন, এইগুলো করেন না। এগুলাকে বলা হয় হচ্ছে টেলিমেডিসিন। মনে রাখবেন, টেলিমেডিসিন। তারপর আমরা দেখব যে টেলিমেডিসিন আমরা একটু আলোচনা করেছি। তারপর গবেষণার ক্ষেত্রে এটা অতটা ইম্পর্ট্যান্ট না। তাহলে টেলিমেডিসিন কি? এই যে দেখেন, তথ্য প্রযুক্তির সাহায্যে দূরে থেকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ পদ্ধতি হলো টেলিমেডিসিন। এবার আমরা বিশ্বগ্রাম বাস্তবায়নের আরও কিছু ক্ষেত্র দেখব। অফিস বা বাসস্থান। দেখেন, বর্তমান বিভিন্ন অফিস আদালতে কম্পিউটার ব্যবহার করে পেপারলেস অফিস তৈরি করা হচ্ছে। মানে একটা অফিসের ভিতরে কোনো কাগজ নাই, একটা কম্পিউটার আছে, একজন মানুষ আছে, ব্যাস একটা অফিস সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই ধরনের অফিসকে কি বলা হয়? ই অফিস বলা হয়। একে ই অফিস বা কাগজহীন বা পেপারলেস অফিস বলা হয়ে থাকে। মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পেপারলেস অফিস কি, তখন বলবেন যে অফিসে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে কাগজবিহীনভাবে হিসাব কিতাব এবং সমস্ত কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় ই অফিস বা কাগজবিহীন অফিস বা অফিস অটোমেশন। OFFIC, অফিস অটোমেশন। মনে রাখবেন। এর পাশে স্মার্ট হোম কি? স্মার্ট হোম মানে একটা বাড়ি স্মার্ট হয়ে যাবে, বাড়িকে রংচং করে সাজালে স্মার্ট হয়ে যাবে এমন না, এমনটি না। একটা বাড়ির মূল 3টি অংশ, যেমন লাইটিং সিস্টেম, হিটিং সিস্টেম, সিকিউরিটি সিস্টেম যদি প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, সেই বাড়িকে বলা হয় স্মার্ট হোম। ধরুন আপনার বাড়িতে চোর ঢুকতে গেলে অ্যালার্ম বাজে বা সিগন্যাল আসে, এটা নিরাপত্তা হলো। এরপর আপনি যখন রুমের ভিতরে ঢুকেন, অটোমেটিক্যালি লাইট জ্বলে যায়, এটা লাইটিং সিস্টেমটা অটো কন্ট্রোল হচ্ছে। এরপর হচ্ছে বাইরের তাপমাত্রা অনুযায়ী আপনার এসিটা কতটুকু ঠান্ডা হওয়া দরকার বা গরম হওয়া দরকার, সেই অনুযায়ী তাপমাত্রা দিচ্ছে। এটা হচ্ছে একটি
হিটিং সিস্টেম। তো এই পুরাটাকেই বলা হয় হচ্ছে স্মার্ট হোম। স্মার্ট হোমের একটা চিত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাইট, এই যে জানালা, এই যে টেম্পারেচার, হ্যাঁ, এগুলো সব, এই যে সিকিউরিটি, এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করা হয় স্মার্টফোন বা কম্পিউটার দ্বারা। এই ধরনের বাড়িকে বলা হয় স্মার্ট হোম। এরপর রয়েছে ব্যবসা বাণিজ্য বিনোদন, এই যে ই কমার্স আমরা একটু আগে আলোচনা করে আসলাম, ঠিক আছে। এবার আসেন বিশ্বগ্রামের প্রধান সুবিধাসমূহ। বিশ্বগ্রাম থেকে কি সুবিধা এবং কি অসুবিধা রয়েছে, কিছু অসুবিধাও আছে, যে শুধু সব সুবিধা তা না। তো কি কি? বিশ্বের যে কোনো স্থানের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়, ঘরে বসে ই লার্নিং ও চিকিৎসা সেবা গ্রহণ করা যায়, আউটসোর্সিংয়ের মাধ্যমে ব্যাপক পরিমাণ কর্মসংস্থানের সুযোগ হয়েছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ও সময় খরচ সাশ্রয় হয়েছে। এগুলো হচ্ছে বিশ্বগ্রামের সুবিধা। অসুবিধা কি? সাইবার আক্রমণ। সাইবার আক্রমণ মানে ইন্টারনেটের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে খাইয়ে দিল, হ্যাকিং করে নিয়ে নিল, ফেসবুকটাকে হ্যাক করলো, এগুলাই হচ্ছে সাইবার আক্রমণ। বা হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য চুরি করে নিতে পারে। সামাজিক অবক্ষয় ও ভুয়া অপপ্রচার ছড়ানো, যেটা বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে। ভুয়া তথ্য পাওয়া যায়, মানে ছাড়াই একজনের নামে অপবাদ দেয়, অপপ্রচার করে, এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে মানুষকে হয়রানি করে, এগুলা। তার ব্যক্তিগত গোপনীয়তা থাকে না। তারপরে শারীরিক নিষ্ক্রিয়তা ও প্রযুক্তির প্রতি আসক্তি হয়ে পড়ে। ব্যক্তিগত গোপনীয়তা থাকবে কেমনে? মানুষ এখন বাথরুমে গেলেও সেলফি উঠাই, ওখানে গিয়েও ফোন ইউজ করে, ঠিক আছে। এরকম মানে ব্যক্তিগত পরিচয় নেই। আপনি এক জায়গায় বসে আছেন, আর একজন পিছন থেকে ভিডিও করে ছেড়ে দিছে, হ্যাঁ, এরকম অনেক ঘটনা তো আপনারা দেখেন, তাই না? এগুলো তো আসলে আমি বলতেছি না, এগুলো আপনারা জানেন। তারপর শারীরিক নিষ্ক্রিয়তা, চোখের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, প্রযুক্তির প্রতি আসক্তি বেড়ে যায়, এগুলা বিশ্বগ্রামের কিছু ক্ষতিকর দিক। মনে রাখবেন যে প্রযুক্তির ক্ষতির তুলনায় সুবিধা বেশি, মানুষ এটা অ্যাকসেপ্ট করবে। তো এই সামান্য ক্ষতি, এগুলো তো সবার হয় না, কিছু কিছু মানুষের হয়, তাই না? কিন্তু সুবিধা সবাই পাচ্ছে, এই জন্য এটা ব্যবহার করবে। ওকে, তাহলে আমরা জানলাম বিশ্বগ্রাম বাস্তবায়নের সুবিধা অসুবিধা নিয়ে। এবার আসেন বিশ্বগ্রাম সম্পর্কিত আমরা কয়েকটি কুইজ রেখেছি এখানে, এই কুইজগুলো আপনারা অ্যান্সার দেন। আমি একটু বলে দিই। প্রথম কুইজটা আছে, বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে? বিল গেটস না, চার্লস ব্যাবেজ না, স্টিভ জবস না, তাহলে কে? মার্শাল ম্যাকলুহান। এবার আসেন বিল গেটসকে। বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের জনক। এরপর হচ্ছে চার্লস ব্যাবেজকে, কম্পিউটারের জনক। তারপর হচ্ছে স্টিভ জবসকে, অ্যাপলের জনক। এরা সবাই কিন্তু ফেমাস। একজন মাইক্রোসফটের জনক, একজন কম্পিউটারের জনক, একজন হচ্ছে অ্যাপল যে আইফোনের জনক, যেটা দিয়ে আমি ক্লাস রেকর্ড করছি। আর বিশ্বগ্রামের ধারণার প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? হার্ডওয়্যার না, ডেটা না, সফটওয়্যার না। বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি বা ইন্টারনেট বা সংযোগটাকেই বলা হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? দেখছেন এই কোথা থেকে প্রশ্ন আসে। দুইটা ছিল, একটা আছে গুটেনবার্গ গ্যালাক্সি আর একটা আছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। গুটেনবার্গ গ্যালাক্সি সেটা 62-তে হয়েছিল, আর আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াটা হয়েছিল হচ্ছে 1964 সালে। দূর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ করাকে কি বলে? ই লার্নিং বলে না, আউটসোর্সিং বলে না, ই কমার্স বলে না, সেটাকে বলা হয় টেলিমেডিসিন। দেখেন এই বিষয়গুলো এখানে যা আছে সবগুলো বোর্ডের প্রশ্ন। এমন প্রশ্ন বোর্ডে আসে, আমরা একটা টপিক পড়লাম, সেই টপিক থেকে এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করলাম। এবার এই টপিক থেকে আমরা দেখব যে কি ধরনের জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি। 1 নম্বরে ই লার্নিং কাকে বলে? ইলেকট্রনিক মিডিয়া বা ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণ করাকে বলা হয় ই লার্নিং। লার্নিং মানে কি? শেখা। ই মানে কি? ইলেকট্রনিক। তাহলে ইলেকট্রনিক লার্নিং, ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে শিক্ষা গ্রহণ করাকে ই লার্নিং বলে। তারপর টেলিমেডিসিন কি? টেলি অর্থ দূরে, মেডিসিন অর্থ চিকিৎসা সেবা। তাহলে দূরবর্তী স্থানে বসে চিকিৎসা সেবা গ্রহণ করা বা প্রদান করাকে বলা হয় টেলিমেডিসিন। দেন হচ্ছে আউটসোর্সিং কি? কোনো প্রতিষ্ঠানের কাজ ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে করে অর্থ উপার্জন করাকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলা হয়ে থাকে। দেন হচ্ছে স্মার্ট হোম কি? স্মার্ট হোম হলো এমন এক ধরনের বাসস্থান যেখানে একটা বাড়ির মূল 3টি অংশ, হিটিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, কম্পিউটার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তাকে বলা হয় স্মার্ট হোম। অলরেডি 4টা জ্ঞানমূলক প্রশ্ন বিশ্বগ্রাম টপিক থেকে আমরা শিখে নিলাম। দেন চলেন আমরা সামনের দিকে কি আছে একটু দেখি। এবার আছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন 1, আমরা দুটা সৃজন মানে এই টপিক থেকে যদি কখনো সৃজনশীল আসে তাহলে এইভাবেই আসবে। একটু পড়ে দেখি। রাফি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে ঢাকায় বসে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে এবং অর্থ উপার্জন করে। রাফি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঢাকায় বসে সে যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করে এবং অর্থ উপার্জন করে। সম্প্রতি তার বাবা অসুস্থ হলে সে অনলাইনে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বাড়িতে বসে চিকিৎসা সেবা এবং প্রেসক্রিপশন পায়।
দুইটা বিষয় এখানে বলা হয়েছে, একটা কর্মসংস্থান যাকে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে, আর একটা হচ্ছে টেলিমেডিসিন, যে তার বাবা বাসায় বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছে। এখন ক নাম্বার প্রশ্ন কি ছিল, বিশ্বগ্রাম কি? ওই যে বিশ্বগ্রাম কি, এগুলো তো আমি বলেইছি কয়েকবার। আচ্ছা, তারপরে খতে কি আছে, কানেক্টিভিটি বিশ্বগ্রামের মেরুদণ্ড ব্যাখ্যা করো। তার মানে ইন্টারনেট ছাড়া সারা দুনিয়ার ইন্টারনেট মানে বিশ্বগ্রাম বাস্তবায়ন সম্ভব না, তাই ইন্টারনেট যে মেরুদণ্ড সেটাই ব্যাখ্যা করতে বলা হচ্ছে। দেন হচ্ছে রাফির অর্থ উপার্জনের পদ্ধতি হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। যে দেখেন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, কারণ সে দেশে বসে বিদেশি প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করছে। দেন উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা সেবা পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ করো। মানে একজন রোগী সেন্সিটিভ, তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাকে বাসায় বসে যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে সব থেকে ভালো হয়, তাহলে অবশ্যই এর গুরুত্ব আছে। আশা করি এই টপিকটা আলোচনা করার পর আপনার সৃজনশীলটা অ্যান্সার দিতে পারবেন। চলেন আরেকটা সৃজনশীল আপনাদের জন্য রাখছি, সেটা একটু দেখি। লাস্ট সৃজনশীল, অনেক তার কলেজে না গিয়েও ইন্টারনেটের মাধ্যমে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুনছিল। মানে সে কলেজে না গিয়েও ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সেখান থেকে ক্লাস করতেছে। তবে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ফলে তার লেখাপড়ার ক্ষতি হচ্ছিল। দেখেন সে ঘরে বসে বিদেশি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেখান থেকে সে ক্লাস করতেছে, যাকে বলা হয় ই লার্নিং। আবার সে যেহেতু অতিরিক্ত ইন্টারনেট চালায় তাহলে তার শারীরিক ক্ষতি হবে বা চোখে ক্ষতি হবে, সেটাই কথা বলা হচ্ছে। অনেকের ক্লাস শেখানোর পদ্ধতিটি হলো হচ্ছে ই লার্নিং। তারপরে অনেকের সমস্যার আলোকে বিশ্বগ্রামের নেতিবাচক দিকগুলোর মধ্যে এই যে ইন্টারনেটে আসক্তি ও সময় অপচয়, অর্থ অপচয়, এটা সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। আজকের ক্লাসটা ছিল হচ্ছে শুধু বিশ্বগ্রামের উপরে, বিশ্বগ্রাম কি, উপাদান, সুবিধা, বিশ্বগ্রাম থেকে আসা এমসিকিউ, জ্ঞানমূলক সৃজনশীল আলোচনা করলাম। আশা করি যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকেন, এই টপিকটা জীবনের কখনোই আপনাদের পড়তে হবে না। এমন ক্লাস যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পেজটা ফলো দিয়ে রাখেন, আর অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।